খুলনা মেডিকেলে কিট সংকটে বন্ধ করোনা পরীক্ষা, চালু হয়নি আরটিপিসিআর ল্যাব, ওষুধ না পাওয়া সহ নানা অভিযোগ। সদরে নিয়ে আসছি, সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়েছে। এখানে আসার পরে টোটালি কোনো ডাক্তার ছিল না, কোনো ওষুধ সাপ্লাই না, নেবুলাইজারের দরকার, মেশিন নাই। কোটি কোটি টাকা সংস্কারেও প্রতি বছরই ভাঙছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের সংখ্যা, নতুন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে, এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে। শেরপুরের শ্রীবর্দীতে 2 শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, নিখোঁজের একদিন পরে ঘেরে ভেসে ওঠে বিবস্ত্র মরদেহ, তদন্ত করছে পুলিশ। নতুন কাপড় চোপড় কিনতে গেছে, শু জুতা কিনতে গেছে, মাথা চুল দেখছি, তখন আমি অজ্ঞান মারি পড়ে গেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যু সঠিক কারণটা কি ছিল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কিট সংকটে বন্ধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবও চালু করা যায়নি। এদিকে ভর্তি রোগীর স্বজনরা হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া সহ নানা অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ বলছে কিট সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। রোগীদের সেবা নিশ্চিতে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট, 10টি আইসিইউ শয্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার 15 জনের কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে মেলে করোনার উপস্থিতি। এর আগের 3 দিনে পরীক্ষায় করোনা শনাক্ত হয় আরও 3 জনের। আবারও যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় এই সরকারি হাসপাতালে কিট সংকটে বন্ধ হয়ে গেছে শনাক্তকরণ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে বন্ধ হয়ে যায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জনবল সংকটে চালু করা যায়নি আরটিপিসিআর ল্যাবও। সংকট যেন অতি দ্রুত কেটে যায়, এজন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চাহিদাপত্র দিয়েছি এবং আমরা আশা করছি অতি দ্রুত সম্ভব আমরা এই কিট সংকট কাটিয়ে উঠব। আমাদের আরটিপিসিআর মেশিনটা এই মুহূর্তে একটু সমস্যার জন্য বন্ধ আছে। আমরা ক্যালিব্রেশন বা মেনটেন্যান্সের যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠে আরটিপিসিআর টেস্ট করা শুরু করবো ইনশাআল্লাহ। ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিয়েও নানা অভিযোগ করেছেন স্বজনরা। গা ব্যথার পরে আমরা ওষুধ খাওয়াইছি গ্রামের ডাক্তার দেখে, তা দেখাইয়া কমে না, তারপরে আমরা সদরে নিয়ে আসছি, সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়েছে। এখানে আসার পরে টোটালি কোনো ডাক্তার ছিল না। আমি ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করি, ওনার বক্তব্যটা এরকম ছিল যে ওনার সেফটি কোনো জিনিস দেওয়া হয় নাই, তাই উনি আসতে পারবে না। পরে ডাক্তার আসছে, টোটালি কোনো ওষুধ সাপ্লাই না, নেবুলাইজারের দরকার, মেশিন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সব প্রস্তুতি নেওয়া যায়নি। এ কারণে রোগীদের বাইরে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হচ্ছে। চিকিৎসা সেবা নিশ্চিতে 40 শয্যার করোনা ইউনিট ও 10টি আইসিইউ শয্যা প্রস্তুত করার কথাও জানানো হয়েছে। যেহেতু অনেকদিন ধরে করোনা রোগীর চিকিৎসা হয় না, আমাদের যেগুলো ওষুধ আমাদের সরকারি হাসপাতালে সাপ্লাই ছিল অনেকটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা রোগীদেরকে সরবরাহ করছি। আলাদাভাবে আইসোলেটভাবে আমরা চেস্ট এক্সরের ব্যবস্থা করা হয়, কোনো কোনো ক্ষেত্রে পোর্টেবল এক্সরের ব্যবস্থা করা হবে। এর জন্য আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেখছিলাম খুলনা মেডিকেলের চিত্র, এবার দেখে আসতে চাই রাজশাহী মেডিকেলের চিত্র কেমন। আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, রাজশাহী মেডিকেলে করোনা চিকিৎসার প্রস্তুতি কেমন দেখছেন? কোনো রোগী ভর্তি আছেন কিনা সেটিও জানতে চাই। বৃষ্টি, হাসপাতালের তথ্য মতে এখন পর্যন্ত আজকে কোনো রোগী ভর্তি নেই, তবে গতকালকে 5 জন রোগী ভর্তি ছিলেন। 5 জনই কিন্তু করোনা শনাক্ত ছিলেন, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে আমি যিনি মুখপাত্র রয়েছেন শঙ্কর কে বিশ্বাস, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত তারা করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় হাসপাতালে 30 শয্যার যে আইসোলেশন ওয়ার্ড সেটি করে রেখেছেন এবং সেটি প্রস্তুত রাখেন।
রাখা রয়েছে এবং এছাড়া করোনা চিকিৎসায় চিকিৎসক নার্সদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন, ক্যানুলা, চিকিৎসার অন্যান্য যে সরঞ্জামগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে রাখা রয়েছে। এক কথায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা মোকাবেলায় কিন্তু প্রস্তুত রয়েছে এবং গত কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সংখ্যা আগের থেকে কিছুটা কিন্তু বৃদ্ধি ছিল। গত 2 জুন কিন্তু 15 জনের পরীক্ষায় 9 জন কিন্তু করোনা শনাক্ত হয়েছিল, সেটি কিন্তু সর্বোচ্চ। এর মধ্যে চিকিৎসকরাই ছিলেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য এখন সাধারণ মানুষও কিন্তু আসছেন। তবে চিকিৎসকরা তাদেরকে যারা আসছেন শনাক্ত হচ্ছেন তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনার যে আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কিন্তু চলে যাচ্ছেন। তবে এর মধ্যে একজন কিন্তু মারাও গিয়েছেন, আমরা তেমনটি কিন্তু হাসপাতালের তথ্য মতে জানতে পেরেছি। এবং এখন চিকিৎসকরা বলছেন যে বর্তমানে আবহাওয়া এই ধরনের যে রোগের উপসর্গ সেটি কিন্তু সামনে আসছে এবং ইনফ্লুয়েঞ্জা এখনও কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়নি, সে কারণে কিন্তু করোনা রোগী রয়ে গিয়েছেন এবং আক্রান্তদের মধ্যে কয়েকজন চিকিৎসক রয়েছে এবং চিকিৎসকরা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা যখন আক্রান্ত হয়েছেন তাদেরকে বাসায় রাখা রয়েছে এবং এখন পর্যন্ত আজকে কিন্তু কোনো রোগী ভর্তি নেই এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার যে আইসোলেশন ওয়ার্ড সেটি করা রয়েছে এবং করোনার যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাতে নিয়েছে। দৃষ্টি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তারেক। রাজশাহীতে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল বিএনপির সমাবেশের মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর সপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেল 5টার দিকে শাহ মখদুম থানা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম মঞ্চ থেকে নামার পর নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্চে উঠে পড়েন। আচমকা ভেঙে পড়ে মঞ্চ। তবে এই ঘটনায় বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউই আহত হয়নি। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 2 তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যায় সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে, অথচ বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবেই 9 বছরে 173টি স্থানে বাঁধ ভেঙেছে। এই ভাঙন চলতি বছরের 19 জুন রাতের। প্রতি বছরের মতো এবারও ভেঙেছে বাঁধ। 2024 সালে 2 দফা ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে ভাঙনে সবকটি গ্রাম প্লাবিত হয়। ভাঙা বাঁধ সংস্কারে ব্যয় করা হয় 20 কোটি টাকা। কাজের কাজ হয়নি কিছুই। এ নিয়ে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা, যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে যায়, সঠিকভাবে কাজ করে না। নদীর ভিতর থেকে বালি দিয়ে এটা বাঁধটুকু কোনো রকম ঠিক করে দিয়ে যায়, যাতে কিছুদিন পরে বৃষ্টি আসলে বা বন্যা আসার আগে কিন্তু এগুলো ভাঙন সৃষ্টি হয়। সর্বশেষ কয়েকদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে। এই সমস্ত কাজ সম্পাদনের পরে এগুলো অ্যাসেসমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী আমরা পেমেন্ট করব এবং এগুলো এর কোনোটা কিন্তু এই পর্যন্ত ভাঙেও না। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে নির্মিত 122 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নিয়ে পাওবো। 2011 সালে কাজ শেষ হলেও 10 বছরও টেকেনি বাঁধটি। 2017 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 70টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। এলাকার লোকের সমন্বয় নাই, কোনো কিছু নেই। এরা মাটি আনি দিছে, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা। তাহলে কাজের মান দান লইও তো একটা কথা আছে, কার কথা কে শুনে? এই অল্প বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। এ
এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাউবো। এজন্য ব্যয় ধরা হয়েছে ৭,৩৪০ কোটি টাকা। প্রকল্পটি এ বছর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যখনই কোনো বাঁধ হেবক হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার বোর্ড এখানে করবে, কিন্তু আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে। আসলে ৯/৬ কিছু নাই, ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপকভাবে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে, স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে ৫০-১০০ বছর পর্যন্ত আমরা এটাকে বন্যা প্রতিরোধ করতে পারি। সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের। এখানকার বাসিন্দারা বলছে জলের টাকা জলে যাচ্ছে, কাজে আসছে না বাসিন্দাদের। এবার ৭,৩৪০ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এটি যেন সঠিক বাস্তবায়ন হয়, এমন দাবি এখানকার ক্ষতিগ্রস্তদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। আমরা একটা ফেনীতে যাব, দেখে আসতে চাই সেখানে ক্ষয়ক্ষতির কি অবস্থা। আমাদের সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফ, যেহেতু ক্ষয়ক্ষতির চিহ্ন এখন স্পষ্টই বোঝা যাচ্ছে, দুর্গত এলাকাগুলোতে কি অবস্থা দেখছেন আপনি, এবং যেই বাঁধগুলো বারবার ভেঙে যাচ্ছে সেটি পুনর্নির্মাণে কোনো ধরনের উদ্যোগ দেখলেন কিনা? বৃষ্টি, আমি আছি ফুলগাজীর উত্তর বড়ইয়া গ্রামে, যেখানে বাঁধ ভেঙেছে সেখানে এই মুহূর্তে বাঁধটির সংস্কারের কাজ চলছে। আমি যদি আপনাকে পেছন থেকে যদি বলি, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে হচ্ছে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫,৫৬ টাকা বরাদ্দ দিয়েছে, এবং কি গত বছর ২০-এ যে ভয়াবহ যে বন্যা হয়েছে সে বন্যায় হচ্ছে ২০ কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েছে। প্রতি বছরই বরাদ্দ দিচ্ছে, প্রতি বছরই বাঁধ ভাঙছে। এখানকার বাসিন্দা যারা রয়েছে তাদের কিন্তু ভাগ্যের মানুষের হচ্ছে যে যেভাবে বন্যার থেকে তারা যে প্রতিবার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি থেকে তাদের নিস্তার আসলে মিলছে না। এটি তাদের তারা বলছে। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে, সেই প্রকল্পটি হচ্ছে ৭,৩৪০ কোটি টাকা। এর আগে যে সকল বরাদ্দ দেওয়া হয়েছিল, বিশেষ করে ২০০৫ থেকে ২০১১ সালে সেখানেও কাজের অনেক নয়ছয় হয়েছে। যথাযথভাবে কাজ না করার কারণে এখানকার মানুষরা কিন্তু প্রতি বছরে বন্যার পানিতে ডুবছে। এটির আসলে পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা, তারা কোনো সহযোগিতা চায় না। তারা চায় যে মুহুরী, কহুয়া নদীর বাঁধের একটি স্থায়ী একটি সমাধান, এবং কি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি বলছে যে তাদের যে বরাদ্দটি এবার নিচ্ছে এটি যদি আসলে ভালোভাবে যদি করা যায়, ৭,৩৪০ কোটি টাকার যে প্রজেক্টটি এটি যদি করা যায় তাহলে হয়তো এখানকার মানুষের স্থায়ীভাবে একটি নিস্তার মিলবে। এবং কি এখানকার বাসিন্দাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এই যে প্রতি বছর যে বাঁধ যে ভাঙছে, এটি ভাঙ্গার যে মূল যে কারণ, সে কারণগুলো মূলত চিহ্নিত করা এখনো হয়নি। বাসিন্দারা যেটি বলছে যে বাঁধের যে ভাঙ্গার যে প্রধান যে কারণ, সে কারণগুলো হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, নদীতে যে বাঁধজার যেগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার করা হয় না। অন্যদিকে হচ্ছে যে এই যে এখানে যে এখন দেখছেন যে জিও ব্যাগ রাখা হয়েছে, এটি আসলে এখানে যখনই ভাঙন কবলিত স্থানগুলোতে হবে তখনই হচ্ছে যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো এখানকার মানুষজন চলাফেরা করতে পারে। বৃষ্টি, দেখছিলাম আমরা, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ আরিফ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৬ জন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত ১২টা নাগাদ বিয়াঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত টহল কার্যক্রম চলছিল। ৪ জনের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পাওয়া যায় একটি খেলনা পিস্তল, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে আজ ছুটির দিন চালু আছে বেনাপোল কাস্টমস হাউস। এনবিআর গত সপ্তাহে বাজেট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও রাজস্ব আদায়ের স্বার্থে সারা দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস চালু রাখার সিদ্ধান্ত নেয়। তবে কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। বন্দর পরিচালক জানিয়েছেন, বন্ধের দিন খোলা রাখার বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি। আর এর ফলে বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারিও দেওয়া হচ্ছে না। তবে ভারতের সাথে আমদানি চালু আছে। আর বেনাপোলের সোনালী ব্যাংকের এক কর্মকর্তা জানালেন, বাংলাদেশ ব্যাংক থেকে শনিবার বন্ধের দিন ব্যাংক খোলা রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তাই ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশনা বাস্তবে কোনো কাজেই আসছে না।
খাগড়াছড়িতে নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মরদেহ সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে হানিফকে শনাক্তের দাবি করেন স্ত্রী পারভিন আক্তার। তিনি দাবি করেন বৃহস্পতিবার রাতে হানিফকে ডেকে নিয়ে যায় বেলাল ও হেলাল নামের স্থানীয় দুজন। এরপর থেকে আর তার স্বামীর সন্ধান মিলছিল না। তবে কিভাবে সীমান্তের ওপারে মরদেহ মিলল তা জানা যায়নি। মরদেহটি আদৌ হানিফের কিনা সেই রহস্য তদন্তের পর উদ্ঘাটন হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুরের শ্রীবর্দীতে 2 শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিখোঁজের একদিন পর মাছের ঘেরে বিবস্ত্র মরদেহ ভেসে ওঠে। ঘের মালিকের বক্তব্য নিয়েও এখন প্রশ্ন জন্ম নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে মারা যেতে পারে 2 শিশু। শ্রীবর্দীর বটতলা মৃধাবাড়ি এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গেল মঙ্গলবার দুপুরে 7 বছরের সকাল আক্তার ও 6 বছরের স্বপ্না খাতুন হেঁটে কোথাও যাচ্ছে, তারপর নিখোঁজ। পরদিন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে পাওয়া যায় 2 শিশুর বিবস্ত্র মরদেহ। এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার নাতি বললে কোনদিন না গো, আমার বাড়ি আর আমার বাপের বাড়ি যাই গো। নতুন কাপড় চোপড় কিনতে গেছে, শু জুতা কিনতে গেছে, আর 2-3 জামা কাপড় নিয়ে গেছে। কাপড় খান্ডা বলে ছুটল বলে আর কেডা বলে নিয়ে গেছিল। স্থানীয়রা বলছেন ঘেরের পাশের আরেকটি পুকুর থেকে মাসখানেক আগে একজনের মরদেহ উদ্ধার হয়। সেই মৃত্যুর কারণ নিয়েও আছে ধোঁয়াশা। আবারও 2 শিশুর মারা যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন তারা। খারাপ হওয়ার সাথে একটা পুতুলের সিস্টেম জুড়ে দেখা গেছে। আমি কই যে এইগুলো কি পুতুল নাকি? তখনকা ওই বিয়ে না আব্বু গেলে কাছে গেছি, যখনকা পুরা পুনে আমি দিহির মাথা চুল দেখছি, তখনকা আমি অজ্ঞান মারি পড়ে গেছি। বাচ্চা দুটো বাড়ি ওই সাইডে, এই মিডিয়ার মায়ের কাছে আসে, এই যে মা ঘুরতে করে আমার কাজ করে ওই দেখতে আসে, হয়তো এই আসতে এই গুছু করে গুছু করে মায়ের সাথে দেখা করবে। 2 শিশুর মরদেহ উদ্ধারের পর ঘের মালিক দিয়েছেন 2 রকম বক্তব্য। পুনাই 2টা আহেরে মেরে কান্দা বাজা নামলো, নামিয়ে গুছু করতাম। এই গুছু করতে আমি আমার ধমক তুলে, এই পুনাই তোমরা এই গরম পানির মধ্যে গুছু করতেছো, জড়াবো, বাইরের লোকের সাথে কথা বলার দরকার নাই। প্রশাসন আমার সাথে প্রশাসনের সবকিছু আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, আমি সকালবেলা দিতে বলছিলাম, সেটা বইয়ের কারণে এখন আমি কইছে না কই কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না। পরে আগামাতা কিছু করতে পারবো না, জানতে পারবো না, পরে আমি কোন কথা খুলে দেবো গেছে পুলিশে। তখন আমি তো শিকারে গেছি, কাপড় তো বাই করিও দিছি, কাপড় যে আমার দিছে আমার খেলি আসিল না। পরে আবার যখন মারা গেছে তখন আমার খেলিছে। এরই মধ্যে শিশু দুটির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পানিতে ডুবে মৃত্যু, তবে তদন্তের পরই জানা যাবে রহস্য। মৃত্যু বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য শিশু দুটার মৃতদেহ আমরা ময়নাতদন্ত করার ব্যবস্থা করেছি। আজকে ময়নাতদন্ত কমপ্লিট হয়েছে, ওদের আত্মীয়-স্বজনের কাছে লাশগুলো বুঝাই দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যু বিষয়টা সঠিক কারণটা কি ছিল। আপাতত এই বিষয়টা তদন্তাধীন আছে। সকাল আক্তার স্থানীয় রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে, আর স্বপ্না খাতুনের বাবা অটোরিকশা চালক স্বপন মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।